হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 12 পেপারটি রয়েছে আধুনিক ভারতের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, মহাবিদ্রোহ কেন ব্যর্থ হয় বা মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ কি, বা 1857 সালের সিপাহী বিদ্রোহের ব্যর্থতার কারণ কি, বা 1857 সালের সিপাহী বিদ্রোহ কেন ব্যর্থ হয়, এক কথায় সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল, সেই প্রশ্নটি নিয়ে সংক্ষিপ্ত আলোচনার শেষে এর উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তা চলো শুরু করি। একবার বোর্ডে কি লেখা আছে দেখে নি। বিএ হিস্ট্রি অনার্স 5th সেম সিসি 12, মহাবিদ্রোহ ব্যর্থ হওয়ার কারণ। তা 1857 মহাবিদ্রোহ হয়। কেন মহাবিদ্রোহ? এই কারণে মহাবিদ্রোহ যে এই সিপাহীরা প্রথমে বিদ্রোহ শুরু করে, কিন্তু ভারতের আপামর জনসাধারণ এই বিদ্রোহে ঝাঁপিয়ে পড়ে বিভিন্ন কারণে। জমিদার শ্রেণী, সাধারণ মানুষ, কৃষক শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী, ব্যবসায়ী শ্রেণী সবাই এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহে রূপান্তরিত করে। একটা গণ আন্দোলন সংগঠিত হয়, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ঘটে এই মহাবিদ্রোহে। তাই এই এই সিপাহী বিদ্রোহে, এই কারণে সিপাহী বিদ্রোহকে বলা হয় মহাবিদ্রোহ বা ভারতের প্রথম জাতীয় সংগ্রাম। সিপাহী বিদ্রোহকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা হয়েছে এর চরিত্র নিয়ে। কেউ বলেছে এটা গণবিদ্রোহ, কেউ বলেছে সামন্তদের বিদ্রোহ, কেউ বলেছে সিপাহী বিদ্রোহ, কেউ বলেছে জাতীয় বিদ্রোহ। বিনায়ক দামোদর সাভারকর বলেছেন ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলন। তো বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই বিদ্রোহের চরিত্রকে ব্যাখ্যা করা হয়েছে। তা বলা হয় যে 1757 পলাশির যুদ্ধের পর 100 বছর ব্রিটিশরা এদেশ শাসন করে এবং তাদের এই অপশাসনের বিরুদ্ধে প্রথম হিংসাত্মক গণ আন্দোলন হয় এই সিপাহী বিদ্রোহের ভিতর দিয়ে। সিপাহী বিদ্রোহ ছিল ব্রিটিশদের ভারতবর্ষে 100 বছরের অপশাসনের ফল। তো সিপাহী বিদ্রোহ একটা সর্বাত্মক আকার ধারণ করে। সিপাহী বিদ্রোহ বলতে ইংরেজরা যে এদেশে সেনাদল তৈরি করেছিল, তাদের যে ভারতীয় সিপাহী তারা নিয়োগ করেছিল, সেই সিপাহীদের মধ্যে এই বিদ্রোহ ঘটে। তারও নানা কারণ আছে, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয় কারণ রয়েছে। সেই কারণগুলির সমন্বিত রূপ ছিল এই সিপাহী বিদ্রোহ। এবং এই সিপাহী বিদ্রোহ ব্যাপক আকার ধারণ করে, ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে, বিভিন্ন সেনা শিবিরগুলিতে এই আন্দোলন ছড়িয়ে পড়ে এবং এক একটা অঞ্চলে এক একজন নেতা কিন্তু এখানে উঠে আসে। এবং এখানে প্রধান নেতা ছিলেন দিল্লির বাদশাহ শাহ আলম, এবং ছিলেন ঝাঁসি রানী লক্ষ্মীবাই, নানা সাহেব ছিলেন, তাতিয়া টোপি ছিলেন, বিহারের জগদীশপুরের কুনওয়ার সিং ছিলেন, হজরত মহল ছিলেন নাগপুরে বা অযোধ্যায়। এরকম বিভিন্ন নেতা বিভিন্ন অঞ্চলে কিন্তু সক্রিয় হয়ে উঠেছিলেন এবং তারা সিপাহীদেরকে সাপোর্ট বা সমর্থন করেছিলেন, করে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, এত বড় আন্দোলন, সর্বাত্মক সারা ভারতব্যাপী এই আন্দোলন কেন ব্যর্থ হলো? প্রশ্ন আমাদের যে কেন ব্যর্থ হলো। ব্যর্থতার অনেক কারণ রয়েছে। অ্যাকচুয়ালি বলা হয় যে সিপাহী বিদ্রোহ যে ব্যর্থ হয়েছিল এটা অস্বাভাবিক কিচ্ছু নয়। এই বিদ্রোহ ব্যর্থ হওয়াটা ছিল অবশ্যম্ভাবী। বিদ্রোহ ব্যর্থ হতোই। যদি আমরা কারণ বিশ্লেষণ করি তাহলে দেখব যে এই বিদ্রোহ ব্যর্থ অবশ্যই হতো। তার কারণগুলো কি আমরা এক একটা পয়েন্টের ভিতরে আলোচনা করবো। দেখো প্রায় 10-11টা পয়েন্ট আছে, আমি পয়েন্ট ধরে একটু বলছি। আঞ্চলিক সীমাবদ্ধতা। সিপাহী বিদ্রোহ কিন্তু সারা ভারতব্যাপী ছড়িয়ে পড়েনি। উত্তর ভারত মানে উত্তরপ্রদেশ, বিহারের পশ্চিমাংশ, বাংলা, অযোধ্যা, এই অঞ্চলে এই বিদ্রোহ সীমাবদ্ধ ছিল। কিন্তু এর বাইরে যে আর সমগ্র ভারতবর্ষ রয়েছে, পাঞ্জাব, কাশ্মীর, নেপাল, ভুটান, আসাম, দক্ষিণ ভারতের বিভিন্ন অঞ্চল, মধ্যপ্রদেশ, এই সব অঞ্চলে কিন্তু বিদ্রোহ ছড়িয়ে পড়েনি। অর্থাৎ এই বিদ্রোহ এক একটা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ ছিল, অর্থাৎ সেইভাবে সারা ভারতব্যাপী আন্দোলন গড়ে ওঠেনি। এটা একটা কারণ ছিল ব্যর্থতা। ব্রিটিশকে সাহায্য দান। ব্রিটিশদের বিরুদ্ধে সিপাহীরা বিদ্রোহ করেছিল, তাতে যোগ দিয়েছিল ভারতীয় জনগণ। কিন্তু আবার কিছু শ্রেণীর ভারতীয় রাজারা, যেমন হায়দ্রাবাদের নিজাম, যেমন হোলকার, যেমন সিন্ধিয়া, যেমন কাশ্মীরের মহারাজা, যেমন ভুটানের মহারাজা, নেপালের মহারাজা, এনারা কিন্তু ইংরেজদেরকে সমর্থন করেছিলেন, ইংরেজদেরকে সাহায্য করেছিলেন বিভিন্নভাবে। এছাড়া গোর্খা, পাঞ্জাবি, শিখ সেনারা তারা কিন্তু এই সিপাহীদেরকে দমন করার জন্য ইংরেজদেরকে সাহায্য করেছিলেন। অর্থাৎ এই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি
এদেশের রাজাদের কাছ থেকে, এদেশের সেনাদের কাছ থেকে তারা ব্যাপকভাবে সমর্থন সাহায্য পেয়েছিল। সেই সাহায্যের উপর বেস করে তারা কিন্তু বিদ্রোহকে দমন করেছিল এবং কথা বিভিন্ন ইংরেজ আধিকারিক স্বীকার করে নিয়েছেন যে ভারতের, যেমন দক্ষিণ ভারতে হায়দ্রাবাদ যদি বিদ্রোহ ঘোষণা করত তাহলে দক্ষিণ ভারত অশান্ত হয়ে উঠত, তাকে শান্ত করার ক্ষমতা ইংরেজদের হতো না। তা এরকম ভাবে দেখা যায় যে ব্রিটিশকে সাহায্য দান করা হয়েছিল ভারতীয়দের তরফ থেকে। পরিকল্পনা ও কেন্দ্রীয় সংগঠনের অভাব, সারা ভারতব্যাপী কিভাবে আন্দোলনটা পরিচালনা করা যায় তার যেই পরিকল্পনা একেবারে ছিল না এবং কেন্দ্রীয় সংগঠন ছিল না। পুরো আন্দোলনটা একটা কেন্দ্রীয় সংগঠনের দ্বারা পরিচালিত হওয়া প্রয়োজন ছিল। যেমন আমরা স্বাধীনতার পিরিয়ডে দেখেছি যে জাতীয় কংগ্রেস একটা কেন্দ্রীয় সংগঠন, সে সারা ভারতব্যাপী আন্দোলন পরিচালনা করে এবং সেই আন্দোলনগুলো অনেক বেশি জোরদার হয়ে ওঠে। অসহযোগ আইন অমান্য, ভারত ছাড়ো আন্দোলনের কথা বলা যায়। কিন্তু এই সিপাহী বিদ্রোহ এই রকম কোনো কেন্দ্রীয় সংগঠন ছিল না এবং বিদ্রোহীদের মধ্যে কোনো সমন্বয় ছিল না। এই যে বিদ্রোহী নেতাদের কথা বলছি, নানা সাহেব, তাতিয়া টোপি, বাহাদুর শাহ বা এখানে হজরত মহল, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, এরকম বিভিন্ন নেতা, কুনওয়ার সিং, এরা কখনো এক জায়গায় বসে এই বিদ্রোহের পরিকল্পনা রূপায়ণ করেনি। অর্থাৎ এদের মধ্যে ঐক্য ছিল না, সমন্বয় ছিল না। ফলে এদের যে সাংগঠনিক বা পরিকল্পনার ব্যাপক অভাব ছিল এবং প্রত্যেকে যে যার নিজের মতো করে আন্দোলন পরিচালনা করেছে নিজের স্বার্থে। প্রত্যেকে নিজের স্বার্থকে চরিতার্থ করতে চেয়েছে। এদের স্বার্থ সব আলাদা ছিল, অর্থাৎ এদের লক্ষ্য ছিল আলাদা। দিল্লির মুঘল সম্রাট চেয়েছিলেন সারা ভারতব্যাপী মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হবে। ঝাঁসির রানী লক্ষ্মীবাই চেয়েছিলেন তার রাজ্য তিনি ফিরে পাবেন। নানা সাহেব ভেবেছিলেন তার যে হৃত ক্ষমতা বা তার যে পেশোয়া পদ বা তার যে বৃত্তি সেগুলো তিনি ফিরে পাবেন। তো এইভাবে এক একটা অঞ্চলের এক একজন নেতা তার নিজেদের নিজস্ব ব্যক্তিগত স্বার্থকে চরিতার্থ করার জন্য আন্দোলন পরিচালনা করে। অর্থাৎ তাদের ভিতরে কোনো সমন্বয় ছিল না, কোনো ঐক্য ছিল না, কেন্দ্রীয় সংগঠন ছিল না, পরিকল্পনা ছিল না। ফলে এই আন্দোলন স্বাভাবিকভাবে ব্যর্থ হতোই একটা সময় এবং তাই হয়েছিল। বিদ্রোহীদের মধ্যে অনৈক্য, কোনো ঐক্য নেই, যেটা বললাম এটা একটা প্রধান কারণ। কোনো নেতা মানে বিভিন্ন অঞ্চলে যেসব নেতা তারা একসাথে বসে বা তাদের মধ্যে যে একটা ঐক্য থাকবে, একটা ইউনিটি থাকবে, সবাই মিলেই তো একটাই আন্দোলন পরিচালনা করবে, এই ধরনের ঐক্যবদ্ধতা আন্দোলন কিন্তু এটা ছিল না বা তারা ঐক্য তৈরি করতে পারেনি। যোগ্য নেতৃত্বের অভাব, দেখো এই যে নেতাগুলোর বললাম, নাম বললাম, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, নানা সাহেব, তাতিয়া টোপি, হজরত মহল, কুনওয়ার সিং, বাহাদুর শাহ, এনারা কিন্তু যোগ্য নেতা নয়। এদের সাংগঠনিক ক্ষমতা কিন্তু ওই অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ এবং এরা যে খুবই যোগ্য, এরা যে মহৎ তা কিন্তু নয়। এদের উপর মহত্ব চাপানো হয়েছে, এদেরকে দেখানো হয়েছে বিরাট বড় মাপের নেতা, কিন্তু আদবে কিন্তু তা নয়। এরা যোগ্য নেতা নন। এরা যদি যোগ্য নেতা হতেন তাহলে কিন্তু এরা একটা পরিকল্পনা তৈরি করতে পারতেন, এরা একটা সংগঠন তৈরি করতে পারতেন, তা কিন্তু পারেননি। অর্থাৎ এরা কিন্তু যোগ্য নেতা নন, এটা মাথায় রাখতে হবে। এরপরে দেখো উপযুক্ত ইংরেজ সেনাপতি, ভারতীয় সেনাপতি বা নেতারা যোগ্য নন। আর এর বিপরীতে যদি দেখি ইংরেজ সেনাপতিরা কিন্তু অনেক বেশি যোগ্য। সে আউটরাম, লরেন্স, নীল, এরকম বিভিন্ন যে সেনাপতি ইংরেজদের হয়ে এই বিদ্রোহকে দমন করার চেষ্টা করেছিলেন তারা কিন্তু অনেক বেশি দক্ষ এবং তারা দক্ষতার পরিচয়ও দিয়েছিলেন এবং এই বিদ্রোহকে দমনও করেছিলেন। তাই যদি আমরা তুলনামূলক আলোচনা করি নেতার দিক থেকে, ভারতীয় নেতারা যোগ্য ছিলেন না, আর বিপরীতে ইংরেজ সেনাপতিরা অনেক বেশি যোগ্যতার পরিচয় দিয়েছিলেন, অনেক বেশি সাংগঠনিক শক্তির পরিচয় তারা দিয়েছিলেন। এই জায়গায় কিন্তু তফাৎ তৈরি করে দিয়েছিল এবং মহাবিদ্রোহ দমন হয়েছিল, ব্যর্থ হয়েছিল এই কারণেই। দেখো এরপরে আধুনিক অস্ত্র শস্ত্র, ইংরেজদের হাতে আধুনিক অস্ত্র, গোলা বারুদ, কামান, বন্দুক সবই রয়েছে। এছাড়া তাদের শক্তিশালী নৌবাহিনী আছে, যে নৌবাহিনীর সাহায্যে তারা নিকটবর্তী মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে আধুনিক অস্ত্র শস্ত্র আমদানি করেছিল এবং এই আধুনিক অস্ত্র শস্ত্রের সাহায্যে তারা অতি সহজে এই বিদ্রোহীদের ছারখার করে দিয়ে, তছনছ করে দিয়ে তাদেরকে দমন করতে পেরেছিল। কিন্তু ভারতীয়দের হাতে শুধুমাত্র ছিল ওই গাদা বন্দুক, আর কিন্তু কোনো আধুনিক অস্ত্র শস্ত্র ছিল না। তো এটা একটা কিন্তু ব্যর্থতার প্রধান কারণ। এরপরে দেখো উন্নত যোগাযোগ ব্যবস্থা, ব্রিটিশরা এই দেশে রেলপথ তৈরি করে
তার রেলের সাহায্যে দ্রুত সেনা এক জায়গা থেকে আরেক জায়গায় তারা নিয়ে গিয়ে বিদ্রোহকে দমন করতে পেরেছিল। তারা তৈরি করেছিল ডাক বিভাগ, টেলিগ্রাম বিভাগ। এই টেলিগ্রামের সাহায্যে তারা দ্রুত খবর আদান প্রদান করতে পেরেছিল, বিদ্রোহীরা কিন্তু এটা পারে। ফলে ব্রিটিশদের পক্ষে আগাম জানা সম্ভব হয়েছিল যে কোন অঞ্চলে বিদ্রোহ ঘটতে পারে এবং সেখানে দ্রুত সেনা পাঠানো সম্ভব হয়। তাই ইংরেজ আধিকারিকরা বলেছিলেন যে এই টেলিগ্রাম যদি না থাকতো ভারতবর্ষে, তাহলে কিন্তু ইংরেজরা ব্যর্থ হতো এবং বিদ্রোহীদের দমন করা সম্ভব হতো না। তাই এই তার বা টেলিগ্রাম ব্যবস্থা, রেল ব্যবস্থা, ডাক ব্যবস্থা এটা ইংরেজরাই চালু করেছিল। এই সব প্রয়োজনে, এই বিদ্রোহ দমনের প্রয়োজনেই এগুলো তৈরি করা হয়েছিল এবং এই মহাবিদ্রোহের সময় সেটা কিন্তু কাজে লাগানো হয়েছিল এবং তার কার্যকারিতাও খুব সুফলভাবে দেখা দিয়েছিল ব্রিটিশদের পক্ষে। তাই উন্নত যোগাযোগ ব্যবস্থা ইংরেজদের হাতে ছিল, কিন্তু ভারতীয় সেনাদের হাতে ছিল না, সিপাহীদের হাতে ছিল না। এই যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে এই যে বৈষম্য, এই কমিউনিকেশন গ্যাপ, এই গ্যাপটাই কিন্তু ভারতীয় সেনাদেরকে পিছিয়ে দেয়। ইংরেজরা এই জায়গায় জয়লাভ করে। ইংরেজদের কূটকৌশল, ইংরেজরা অনেক বেশি কূটকৌশলী ছিলেন। তারা ভয় দেখিয়ে, চাকরি দেওয়ার লোভ দেখিয়ে, টাকা পয়সার লোভ দেখিয়ে ভারতীয় অনেক নেতা বা অনেক সেনাদেরকে তারা নিজেদের দলে টেনেছিল বা বিদ্রোহ থেকে তাদেরকে বাইরে বার করে দিয়েছিল। ফলে তারা এই ধরনের ছলনার আশ্রয় নিয়ে বিদ্রোহীদের মধ্যে ভাঙন সৃষ্টি করেছিলেন এবং তাদের ভিতরে গোপন খবরাখবর তারা জানতে পেরেছিলেন। দেখো এখানে একটা পয়েন্ট আছে, বিদ্রোহীদের বিশ্বাসঘাতকতা। ভারতীয় বিদ্রোহীরা নিজেরাই বিশ্বাসঘাতকতা করেছিলেন নিজেদের সাথে এবং তারা গোপনে ইংরেজদের সাথে যোগাযোগ করেছিলেন। এই যে মুঘল সম্রাট বাহাদুর শাহ, যাকে সামনে রেখে আন্দোলনটা পরিচালিত হয়েছিল, সেই বাহাদুর শাহ গোপনে কিন্তু যোগাযোগ রেখেছিলেন এই ব্রিটিশদের সাথে। এছাড়া যে হজরত মহলের কথা বলা হয়, সেই হজরত মহল গোপনে যোগাযোগ রেখেছিলেন বিদ্রোহীদের সাথে। তা যিনি প্রধান নেতা, যাকে কেন্দ্র করে আন্দোলন পরিচালিত হচ্ছে, তিনি গোপনে ইংরেজদের সাথে যোগাযোগ রাখছে, তাহলে এর থেকে বড় বিশ্বাসঘাতকতা আর হতে পারে না। তাই বিশ্বাসঘাতকতাই কিন্তু বিদ্রোহীদের ব্যর্থ হওয়ার একটা প্রধান কারণ ছিল। আরেকটি কারণ দেখো, জনসমর্থন থেকে বঞ্চিত। সিপাহী বিদ্রোহ ভারতবর্ষে শুরু হয় এবং প্রচুরভাবে জনগণ এতে আন্দোলনে অংশগ্রহণ করে ঠিকই, কিন্তু গ্রাম বাংলার সাধারণ মানুষ এই আন্দোলন থেকে দূরে থাকে, কারণ তাদের কাছে এই আন্দোলন ছিল একটা সন্ত্রাসের আন্দোলন। কারণ বিদ্রোহীরা আঞ্চলিক স্তরে লুটতরা শুরু করে, ডাকাতি শুরু করে, এই সবের ভিতর দিয়ে তারা অর্থ সঞ্চয় করতে থাকে। তারা মহাজনের কাছারি গুলি আক্রমণ করে তারা টাকা পয়সা লুটপাট করতে থাকে। ফলে গ্রাম বাংলায় একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়। এই কারণে জনসাধারণ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এবং তারা এই বিদ্রোহকে সেইভাবে সমর্থন করতে পারেনি। অর্থাৎ জনসমর্থন না থাকা যে কোনো বিদ্রোহের ব্যর্থর একটা প্রধান কারণ হয়ে ওঠে এবং এক্ষেত্রে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ তাই হয়েছিল, জনগণের কিন্তু সমর্থন ছিল না। তাই এই সমস্ত কারণের ফলে এত স্বতঃস্ফূর্তভাবে, এত ব্যাপকভাবে আন্দোলন শুরু হলেও এই আন্দোলন একসময় ব্যর্থ হয়। আসলে এই আন্দোলন স্বতঃস্ফূর্ত হলেও এই আন্দোলন ছিল উচ্ছৃঙ্খল, কোনো শৃঙ্খলা ছিল না আন্দোলনের মধ্যে। তাই ব্যাপকভাবে এই জনগণের অংশগ্রহণ হলেও, যাকে আমরা বলি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, একটা প্রশ্ন হয় মহাবিদ্রোহের উপরে যে মহাবিদ্রোহে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। হ্যাঁ, জনগণের অনেক অংশে এখানে অংশগ্রহণ করেছিল ঠিকই, কিন্তু আন্দোলন ছিল স্বতঃস্ফূর্ত, উচ্ছৃঙ্খল, বিশৃঙ্খলা তৈরি করেছিল এই আন্দোলন। ফলে এই আন্দোলন শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হয়। তা ব্যর্থতা বলতে গেলে এখানে অনেকগুলো কারণ রয়েছে, প্রায় 10-11টা পয়েন্টের উপর দিয়ে আলোচনা করা যায় এবং এইগুলোই তোমরা তোমাদের অ্যান্সারের নোটে এগুলোকে মেনশন করতে হবে। এই পয়েন্টগুলো: আঞ্চলিক সীমাবদ্ধতা, ব্রিটিশদের সাহায্য দান, পরিকল্পনা কেন্দ্রীয় সংগঠনের অভাব, বিদ্রোহীদের মধ্যে অনৈক্য, যোগ্য নেতৃত্বের অভাব, উপযুক্ত ইংরেজ সেনাপতির আবির্ভাব, আধুনিক অস্ত্রশস্ত্র, উন্নত যোগাযোগ ব্যবস্থা, ইংরেজদের রণকৌশল, জনসমর্থন থেকে বঞ্চিত বিদ্রোহীরা, বিদ্রোহীদের বিশ্বাসঘাতকতা। তো এই সব কিছুর সমন্বিত ফলাফল ছিল সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের ব্যর্থতা। তাই বলা হয় যে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ যে ব্যর্থ হয়েছিল, এটা আকস্মিক কিছু নয়, এটা অবাক হওয়ার কিছু নয়, এটা ছিল অবসম্ভাবী, এটা হতোই। তা এর যে অ্যান্সার, সেই অ্যান্সার নিয়ে 250 ওয়ার্ডের 5 নম্বরের উত্তর নিয়ে এবার আমি তোমাদের সামনে অন স্ক্রিনে আলোচনা করছি। হিস্ট্রি অনার্স 5th সেমিস্টার CC 12 মার্কস 5, মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ। উত্তরটি এইভাবে লিখবে: ভারতের এক বিস্তৃত এলাকার বিপুল সংখ্যক মানুষের প্রবল উৎসাহ, উদ্দীপনা এবং নেতৃবৃন্দের ত্যাগ, বীরত্ব, আত্মদান
সত্ত্বেও 1857 মহাবিদ্রোহ ব্যর্থতায় পর্যবসিত হয়। 1858 খ্রিস্টাব্দের জুলাই মাসের মধ্যে সমগ্র ভারতে আবার ইংরেজ কর্তৃত্ব সুপ্রতিষ্ঠিত হয়। মহাবিদ্রোহের ব্যর্থতার পশ্চাতে নানা কারণ বিদ্যমান ছিল। এই বিদ্রোহ ভারতের কয়েকটি নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ ছিল, ভারতের সর্বত্র সম্প্রসারিত হয়নি। কেবলমাত্র উত্তরপ্রদেশ, দিল্লি, রোহিলখণ্ড, অযোধ্যা এবং বাংলা বিহারের পশ্চিমাঞ্চলে বিদ্রোহ সীমাবদ্ধ ছিল। ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ, নানা সাহেব, তাতিয়া টোপি, বাহাদুর শাহ, অযোধ্যার রাজপরিবার এবং কিছু ক্ষুদ্র নৃপতি ব্যতীত অপর কোনো রাজা এই বিদ্রোহে যোগ দেননি। অপরদিকে গোয়ালিয়রের সিন্ধিয়া, ইন্দোরের হোলকার, হায়দ্রাবাদের নিজাম, যোধপুরের রাজা সহ রাজপুতনার নৃপতিগণ, ভূপালের নবাব, পাতিয়ালার সরহিন্দ নাভা, জিন্দ, কাশ্মীরের রাজা গুলাব সিং, নেপালের রানা জঙ্গ বাহাদুর এবং অপরাপর বহু নৃপতি বিদ্রোহ দমনে ইংরেজদের নানাভাবে সাহায্য করেন। এদের সাহায্য না পেলে ইংরেজদের অবস্থা যে ভয়াবহ হয়ে উঠত তাতে সন্দেহ নেই। প্যারা করে দেখো, সুচিন্তিত পরিকল্পনা ও কেন্দ্রীয় সংগঠন এবং বিপ্লবীদের মধ্যে সংহতি ও ঐক্যবোধের অভাব এই বিদ্রোহের ব্যর্থতার অন্যতম প্রধান কারণ। সুনির্দিষ্ট কোনো লক্ষ্য নিয়ে বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য সুপরিকল্পিতভাবে বিদ্রোহ শুরু হয়নি বা পরিচালিত হয়নি। বাহাদুর শাহ, নানা সাহেব, লক্ষ্মীবাঈ, তাতিয়া টোপি, কুনওয়ার সিং প্রমুখ নেতৃবর্গ কখনোই একত্রে বসে কোনো ঐক্যবদ্ধ পরিকল্পনা বা কর্মসূচি গ্রহণ করেননি। এইসব নেতৃবর্গ পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে নিজ নিজ এলাকায় নানা ধরনের কর্মসূচি গ্রহণ করেন, যাতে একের সঙ্গে অন্যের কোনো সংহতি ছিল না। তারা যদি ঐক্যবদ্ধভাবে সুচিন্তিত কর্মপদ্ধতি নিয়ে বিপ্লবের অংশগ্রহণ করতেন তাহলে এই মহাবিদ্রোহের ফলাফল ভিন্নতর হতো। বিদ্রোহের মধ্যে বা বিদ্রোহীদের মধ্যে কোনো ঐক্যবদ্ধ ভাব গড়ে ওঠেনি। বিদ্রোহের নেতা হিসাবে বাহাদুর শাহের মনোনয়ন মারাঠা, রাজপুত, শিখরা ভালোভাবে মেনে নিতে পারেননি। মুঘল সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠায় তারা আতঙ্কিত হয়ে ওঠে। বিদ্রোহীদের লক্ষ্যের মধ্যেও কোনো স্থিরতা ছিল না। বিভিন্ন নেতা বিভিন্ন লক্ষ্য নিয়ে বিদ্রোহে অংশগ্রহণ করেন। বাহাদুর শাহের লক্ষ্য ছিল মুঘল শক্তির পুনরুদ্ধার, নানা সাহেব চাইতেন পেশোয়া পদের পুনঃপ্রতিষ্ঠা, লক্ষ্মীবাঈয়ের উদ্দেশ্য ছিল নিজ রাজ্যের পুনরুদ্ধার। বিশিষ্ট রাজনীতিবিদ মৌলানা আবুল কালাম আজাদ বলেন যে নেতৃবৃন্দের ব্যক্তিগত ঈর্ষা ও ষড়যন্ত্র ভারতীয়দের পরাজয়ের অন্যতম প্রধান কারণ ছিল। প্যারা করে দেখো, বিদ্রোহীদের প্রবল উৎসাহ উদ্দীপনা সত্ত্বেও উপযুক্ত নেতৃত্বের অভাবে তা স্বতঃস্ফূর্ত উচ্ছৃঙ্খলায় পরিণত হয়। বিদ্রোহীদের মধ্যে এমন কোনো একজন নেতা ছিলেন না যিনি পরস্পর বিরোধী ও বিচ্ছিন্ন শক্তিগুলির মধ্যে সমন্বয় সাধন করে ইংরেজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামে অবতীর্ণ হতে পারতেন। বাহাদুর শাহ, নানা সাহেব, লক্ষ্মীবাঈ, তাতিয়া তোপি, কুনওয়ার সিং প্রমুখ নিজ নিজ এলাকায় দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিলেও তাদের কোনো সর্বভারতীয় ভাবমূর্তি ছিল না এবং তারা সর্বভারতীয় কোনো বিপ্লবে নেতৃত্ব দানের যোগ্য ছিলেন না। কেউই দেশপ্রেমের তাগিদে বিদ্রোহে যোগ দেননি। ব্যক্তি স্বার্থে আঘাত পড়ার পরেই তারা বিদ্রোহে যোগ দেন। বস্তুতপক্ষে তারা কেউই মহৎ ছিলেন না, তাদের উপর মহত্ব আরোপিত হয়েছিল। পাঞ্জাবের শাসক ও ইংরেজ সেনাপতি স্যার হেনরি লরেন্স বলেন যে বিদ্রোহীদের মধ্যে যদি একজন প্রতিভাবান নেতা থাকতো তাহলে আমাদের সর্বনাশ হয়ে যেত। প্যারা করে দেখো, নিজ নিজ এলাকায় নানা সাহেব, তাতিয়া তোপি, লক্ষ্মীবাঈ, কুনওয়ার সিং ব্যক্তিগত কৃতিত্বের পরিচয় দিলেও ইংরেজ সেনাপতি লরেন্স আউটরাম, ক্যাম্পবেল, হ্যাভলক, নীল, হিউরোজ, নিকলসন প্রমুখের তুলনায় তারা কিছুই ছিলেন না। এইসব উপযুক্ত সেনাপতির যোগ্য পরিচালনা, রণকৌশল ও ইংরেজ বাহিনীর শৃঙ্খলা তাদের জয়কে সুনিশ্চিত করে তোলে। যুদ্ধাস্ত্র, সাজ সরঞ্জাম, রণকৌশল ও শৃঙ্খলার দিক থেকে ভারতীয়দের অপেক্ষা ইংরেজ বাহিনী অনেক উন্নত ছিল। ইংরেজদের কামান, গোলা বারুদ, আধুনিক অস্ত্রশস্ত্র, অর্থ, সৈন্য ও সম্পদের কোনো অভাব ছিল না। অপরপক্ষে ভারতীয় বাহিনীর হাতে ছিল মাস্কেট, বন্দুক, লাঠি, ঢাল, তলোয়ার, বল্লম প্রভৃতি। এগুলির সাহায্যে কামান বা এনফিল্ড রাইফেলের গুলির মোকাবিলা করা সম্ভব ছিল না। আধুনিক বিজ্ঞানকে পুরোপুরি কাজে লাগিয়ে ইংরেজরা যোগাযোগ ব্যবস্থার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ স্থাপন করে। আধুনিক ডাক, তার, রেল ও সমুদ্রের উপর একচেটিয়া আধিপত্য নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়ায় সংবাদ আদান প্রদান, সৈন্য চলাচল ও যুদ্ধাস্ত্র আমদানির ক্ষেত্রে তারা প্রভূত লাভবান হয়। ইংরেজদের কূটকৌশলও ভারতীয়দের ব্যর্থতার জন্য দায়ী ছিল। বিদ্রোহের সময় ভারতীয়দের ভীতি প্রদর্শন করে এবং প্রয়োজনে চাকরি ও পুরস্কারের লোভ দেখিয়ে বিদ্রোহে যোগদান থেকে বিরত করা হয়।
বিদ্রোহীদের পক্ষে বিশেষ জনসমর্থন ছিল না। বিদ্রোহীদের লুণ্ঠন ও অত্যাচারের ফলে জনজীবনে প্রবল ভীতির সঞ্চার হয়। এছাড়া মুঘল সম্রাটের কিছু কর্মচারী ও সেনাপতির বিশ্বাসঘাতকতা বিদ্রোহীদের পরাজয়কে অনিবার্য করে তোলে। বাহাদুর শাহ এবং তার বেগম জিন্নাত মহল সর্বদাই ইংরেজদের সঙ্গে গোপন যোগাযোগ রাখতেন। সুতরাং উৎসাহ উদ্দীপনা ও উদ্যম সত্ত্বেও এইসব নানা কারণে মহাবিদ্রোহ ব্যর্থ হয়। আসলে এই ব্যর্থতা কোনো আকস্মিক ব্যাপার নয়, তা অনিবার্য ছিল। তো এই ছিল মহাবিদ্রোহ ব্যর্থ হয়েছিল কেন, তার উপরে 5 নম্বরের টিকা প্রশ্ন উত্তর তোমাদের সামনে আলোচনা করলাম। দেখা হচ্ছে আবার কোনো নতুন কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণ তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে।